হাই এভরিওয়ান। তাহলে অ্যালকোহল ফেনল ইথারের যেটা বলেছিলাম যে তোমাদের একটা শর্ট ভিডিও করে দেবো। তো যেহেতু একটা ভিডিওতে লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য কিছু পার্ট করেই এই পোর্শনটা কভার করব। আর ম্যাক্সিমাম রিয়াকশানেরই কোনো মেকানিজম দেখব না, কীভাবে রিয়াকশানটা ইজিলি মনে রাখা যায় সেভাবেই রিয়াকশানটাকে দেখব, ঠিক আছে? এরপরে কিছু রিয়াকশান আছে যেগুলো মেকানিজম না হলে করা মুশকিল, কারণ ওই টাইপের রিয়াকশান হয়তো তোমাদের এক্সামে আসবে। এক্সাক্ট যদি ওটা নাও আসে, তা হয়তো টাইপের কিছু রিয়াকশান তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো কিছু কিছু যেগুলো সহজ মেকানিজম সেগুলো দেখবো, আর যেগুলো একটু বড় আর একটু ডিফিকাল্ট টাইপের সেই মেকানিজমগুলো দেখবো না, জাস্ট প্রোডাক্টগুলো মনে রাখবো। আর কীভাবে মনে রাখা যায় সেই জিনিসটা বলবো। আর এই পোর্শনে তোমাদের যে জেনারেল পার্টগুলো আছে, যেমন ধরো অ্যালকোহলের আম্লিকতা, ফেনলের আম্লিকতা, বা তাদের নিউক্লিওফাইল চরিত্র, ইলেকট্রোফাইল চরিত্র, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখবো না। এই পার্টে শুধুমাত্র রিয়াকশান পোর্শনটাই কভার থাকবে। আর ওই জেনারেল পার্টটা তোমরা খাতায় যেটা লেখা আছে ওই জিনিসটা পড়ে নেবে। আর বইয়ের যদি কিছু দেখতে চাও, জেনারেল পার্টের জন্য বলছি, দেখতে পারো। যেমন ফেনলের যে অ্যাসিডিটির বিভিন্ন রকম ক্রমগুলো আছে আর কি, যেমন ফেনলের সাথে ধরো CH3 গ্রুপ লেগে আছে, বা OCH3 গ্রুপ লেগে আছে, বা NO2 গ্রুপ লেগে আছে, সেই সমস্ত জিনিসগুলো দেখবে বইয়ে দেওয়া আছে, যদিও ক্লাস 11-এও কিন্তু ছিল, ঠিক আছে? তো ওই জন্য এই পোর্শনগুলো এখানে কভার থাকবে না। তো জেনারেল পার্টের জন্য প্রথমে খাতাটা একটু দেখলে তারপরে বইটা একটু দেখে নিতে পারো, শুধুমাত্র জেনারেল পার্টের জন্য। আর রিয়াকশানগুলো আপাতত এইগুলো করলেই হবে। আর যাদের পুরো অ্যালকোহল ফেনল ইথারটা ভালো করে পড়া আছে, তাদের এই ভিডিওটা দেখার কোনো রকম দরকার নেই, ঠিক আছে? এটা একটু সাজেস্টিভ টাইপের ভিডিও হতে চলেছে, তার জন্য একটু রিস্কি আছে, বাট এই মোমেন্টে দাঁড়িয়ে এটা ছাড়া আর কোনো অপশানও নেই। ওকে, তাহলে ফার্স্টেই দেখবো যে অ্যালকোহলের প্রিপারেশান। তাহলে অ্যালকোহলের প্রিপারেশানে তুমি যদি H2SO4 আর জলের উপস্থিতিতে বিক্রিয়া করাও, তাহলে এই যে তিনটে রিয়েজেন্ট লেখা আছে, একটা লেখা আছে H2SO4 জল, এই প্রসেসটা হয় মার্কনিকফের নীতি অনুসারে। নেক্সট আছে BH3THF H2O2 NaOH, এটা হয় অ্যান্টি মার্কনিকফের নীতি অনুসারে। নেক্সট আছে HgOAc2 THF NaBH4 NaOH, এটা হয় মার্কনিকফের নীতি অনুসারে। তিনটে রিয়াকশানেরই কাজ কিন্তু ডাবল বন্ডটা ভেঙে H ঢোকানো আর OH ঢোকানো। তিনটে রিয়াকশানের কাজই কিন্তু সেম, ডাবল বন্ডটা ভাঙবে, H ঢোকাবে আর OH ঢোকাবে, হলো? তো Hটা H+ হিসাবে থাকে আর OHটা OH- হিসাবে থাকে। তাহলে H+ OH-, তাহলে যেখানে মার্কনিকফ আছে, মার্কনিকফ মানে এই 1 নম্বর আর 3 নম্বরের রিয়াকশানটা, সেখানে যেটা ক্যাটায়নিক পার্ট সেটা থাকবে ধারের ডাবল বন্ডের কার্বনটাই, যেটা অ্যানায়নিক পার্ট সেটা হবে মাঝের ডাবল বন্ডের কার্বনটাই। মানে CH3 CH, এটা হয়ে যাবে CH3, কারণ CH2তে একটা হাইড্রোজেন অ্যাড করেছো, আর মাঝে OH। এই সেম প্রোডাক্টটাই তুমি নিচে লিখবে এখানে। আর মাঝেরটাই কী হবে, যেহেতু অ্যান্টি মার্কনিকফ, তাহলে হাইড্রোজেনটা যুক্ত হবে মাঝে, মানে এটা হয়ে যাবে CH2, আর OHটা যুক্ত হবে ধারে, তাহলে CH2OH, হলো? তো এইভাবেই তিনটে রিয়াকশান করা যাবে। এরপরে অ্যালডিহাইড আর কিটোন থেকে, তো অ্যালডিহাইডে তুমি যদি হাইড্রোজেনের উপস্থিতিতে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল অনুঘটক দিয়ে দাও, বা LiAlH4 দাও, বা NaBH4 দাও, তো সেখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। উদাহরণ হিসাবে বলতে পারো যে CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, তো জাস্ট CHO এর জায়গায় CH2OH হবে প্রোডাক্ট, তাহলে CH3CH2OH। তাহলে OHটা যেহেতু একটা কার্বনের সাথে অ্যাটাচ, তার জন্য এটা 1 ডিগ্রি অ্যালকোহল। নেক্সট কিটোন থেকে তুমি পাবে 2 ডিগ্রি অ্যালকোহল, সেম রিয়েজেন্ট। তো কিটোনের উদাহরণ ধরো CH3 C+O CH3, তো এখানে 2 ডিগ্রি অ্যালকোহলটা পাবে কি করে? এটা হয়ে যাবে CH3, মাঝে C থাকবে, এখানে CH3, এটা CH, এটা OH। তাহলে যেহেতু OHটা যে কার্বনে আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত, তার জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আগেরটাই OHটা যে কার্বনের সাথে যুক্ত সেটা একটা কার্বনের সাথে যুক্ত ছিল, তার জন্য 1 ডিগ্রি অ্যালকোহল। এরপরে এই অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা প্রিপেয়ার করা যায় আরও একটা রিয়েজেন্ট দিয়ে, যেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, যেটা সংকেত CH3 CHO3Al, আর তার সাথে দ্রাবক হিসাবে দেওয়া হয় আইসোপ্রোপানল। তাহলে এই রিয়েজেন্টটাও দিলেও কিন্তু অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বা কিটোন থেকে
2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। এটাকে বলা হয় এমপিভি বিজারণ, এমপিভি বিজারণ, মিরউইন পন্ড্রফ ভার্লে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যখন তুমি অ্যালকোহল প্রিপারেশন করবে তো ওখানেও রিয়েজেন্ট দিতে হয় LiLH4 ইথার আর জল সেকেন্ড স্টেপে। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড ধরো CH3COOH আছে, তাহলে এখানে যতগুলো কার্বন থাকবে অ্যালকোহলে ঠিক ততগুলোই কার্বন থাকবে। তো এখানে দুটো কার্বন আছে, অ্যালকোহলে দুটো কার্বন থাকবে, তাহলে প্রোডাক্ট কী হবে? CH3CH2OH হলো। এরপরে এস্টার থেকে, তাহলে এস্টারে যখন তুমি সোডিয়াম ইথানল দেবে বা LiAlH4 দেবে বা H2 কপার ক্রোমাইড দেবে তার সাথে 175 ডিগ্রি সেন্টিগ্রেড আর চাপ, তো সেই ক্ষেত্রে তোমার অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল হয়েছে। এরপরে অ্যালকোহলটা তৈরি হবে কিভাবে দেখো, তাহলে যে এস্টারটা দেওয়া থাকবে, উদাহরণস্বরূপ নিচের এস্টারটা যদি দেখো, এস্টার মানে কি যেখানে C+1 ও গ্রুপটা থাকে আর কি। তাহলে এই এস্টারটাকে তুমি সমান ভাগে ভাগ করার চেষ্টা করবে। সমান ভাগে ভাগ করার মানে কি, যদি এস্টারে 4টা কার্বন থাকে তুমি দুটো কার্বন নেবে, যদি 6টা কার্বন থাকে 3টে কার্বন নেবে, যদি 3টে কার্বন থাকে 1টা কার্বন নেবে, যদি 5টা কার্বন থাকে তাহলে 3টে আর 2টো কার্বন নেবে। যেমন এখানে 5টা কার্বন আছে, তাই এটাকে দুটো ভাগে ভাগ করো। দেখো বাম দিকে 2টো কার্বন, ডান দিকে 3টে কার্বন, তাহলে 2টো কার্বন কন্টেনিং অ্যালকোহল কে আছে? CH3CH2OH। 3টে কার্বন কন্টেনিং অ্যালকোহল CH3CH2CH2OH। তাহলে এই দুটো অ্যালকোহল কিন্তু এখানে পাওয়া যাবে, হলো। এরপরে এই নিচেরটাকে যদি ভাঙা হয়, এটাও তো এস্টার, তাহলে ভাঙবে কীভাবে? এইভাবে, ঠিক আছে। তাহলে এই পোর্শন থেকে পাবে দেখো OH, সেম নাম্বার অফ কার্বন থাকবে, এটা হয়ে যাবে CH2OH। তাহলে C+1Oটা জাস্ট CH2OH হয়ে গেল, ব্যাস। এরপরে গ্রিগনার্ড বিকারক থেকে, তাহলে গ্রিগনার্ড বিকারকের রিয়াকশানগুলো সবই ইম্পর্ট্যান্ট। তাহলে অ্যালডিহাইড বা কিটোন বা অ্যাসিড ক্লোরাইড বা এস্টার, এদের সাথে তুমি যদি প্রথম স্টেপে গ্রিগনার্ড রিয়েজেন্ট দাও, দ্বিতীয় স্টেপে হাইড্রোলিসিস করো, কার উপস্থিতিতে? তুমি ডাইলুট HCl দিতে পারো, H3O+ দিতে পারো, NH4Cl দিতে পারো, যা হোক দিতে পারো। তো সেই ক্ষেত্রে তোমার অ্যালকোহল তৈরি হবে। তাহলে গ্রিগনার্ড বিকারক মানে কি? এর সাধারণ সংকেত কি বলেছিলাম? RMgX, যেখানে Rটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, Mg হচ্ছে তোমার ধাতু ম্যাগনেসিয়াম, আর X হচ্ছে তোমার হ্যালোজেন, হলো। তো উদাহরণস্বরূপ দেখো, যেটা কীভাবে থাকে R-MgX+, তাহলে এখানেও CH3 MgBr আছে, তো CH3 - MgBr+। তো এখানে অক্সিজেনটা হচ্ছে ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস, কারণ অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ইলেকট্রনগুলো ওর দিকে টেনে রাখবে, তার জন্য ওটাকে ডেল্টা মাইনাস হিসাবে লেখা হয়। তো এখানে CH3- এই কার্বনে অ্যাটাক করবে, যখনই অ্যাটাক করবে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। তা ডাবল বন্ডে যে দুটো ইলেকট্রন অক্সিজেনের মাথায় চলে যাবে নেগেটিভ চার্জ হিসাবে। তো কি তৈরি হবে? CH3, নিচ দিক থেকে CH3 অ্যাটাক করেছে, এটা হাইড্রোজেন, এটা হয়ে গেছে O-। তো O- যখনই হবে এর সাথে ওই MgBr+ থেকে যাবে, মাইনাসের সাথে প্লাস। এখানে যখন তুমি নেক্সট স্টেপে H3O+ দেবে তখন এই OMgBrটা OH হয়ে যাবে। তাহলে কী প্রোডাক্ট হবে? CH3 CH OH CH3। তাহলে গ্রিগনার্ডের রিয়াকশানগুলো সবচেয়ে সহজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট স্টেপ, এখানেও CH3- MgBr+, তো CH3- এই কার্বনে অ্যাটাক করবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, অ্যাটাক করলো, ডাবল বন্ডটা ভেঙে গেল। তো CH3O- অ্যাটাক করলো CH3, এখানে Cl, তো O- সাথে কে থাকবে? MgBr+, হলো। এরপরে নেক্সট স্টেপে কী হবে? H3O+ দেওয়া আছে, তাহলে CH3 COH Cl CH3, হলো। এরপরে নেক্সট রিয়াকশানটা দেখো, অ্যাসিড ক্লোরাইডে আছে কিন্তু এখানে CH3 MgBrটা দুটো দেওয়া আছে, তো এই ক্ষেত্রে কী হবে?
তাহলে প্রথম স্টেপে একটা CH3 MgBr, তো এটা মাইনাস এটা প্লাস, তো CH3 মাইনাস অ্যাটাক করবে, এখানে বন্ডটা ভেঙে যাবে। তাহলে CH3 ও মাইনাস অ্যাটাক করেছে CH3, এখানে Cl, এখানে MgBr প্লাস। তো যেহেতু দুটো আছে তার জন্য আবার ওই CH3 MgBrটা রিয়াকশান করবে, কিন্তু তার আগে দেখো এই যে Clটা আছে এটা একটা ভালো লিভিং গ্রুপ, তার জন্য ও মাইনাসের চার্জটা আবার একটা ডাবল বন্ড করবে আর এখান থেকে Clটা বেরিয়ে যাবে। তাহলে CH3 C ডাবল বন্ড ও, এখানে হবে CH3। তো নেক্সট স্টেপে কে আছে? CH3 MgBr আবার আছে, অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তাহলে CH3 এটা হয়ে যাবে ও MgBr, এখানে হয়ে যাবে CH3, এখানে অ্যাটাক করেছে CH3। নেক্সট স্টেপে যদি H3O প্লাস দেওয়া হয় বা হাইড্রোলিসিস করা হয় সেই ক্ষেত্রে ও MgBrটা OH হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কী হবে? CH3 C CH3 CH3 OH হলো। এরপর ইপক্সাইড, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইডও বলা হয় বা ইপক্সাইডও বলা হয়। তাহলে CH3 মাইনাস MgBr প্লাস, তো এটাও CH2 এটাও CH2, 3 মেম্বার রিংয়ের স্ট্রেন আছে। তো এই CH3 মাইনাসটা এই কার্বনে যখন অ্যাটাক করবে এই স্ট্রেনটা দূর করার জন্য বন্ডটা ভেঙে যাবে। তাহলে এটা কী হয়ে যাবে? CH2 এটা হয়ে যাবে ও মাইনাস, এখানে CH2 অ্যাটাক করেছে CH3, ও মাইনাসের সাথে থাকবে MgBr প্লাস। তো এখানে যখন H3O প্লাস দেওয়া হবে এই ও MgBrটা OH হয়ে যাবে। তাহলে CH2 OH, এখানে CH2 CH3, অ্যালকোহল পেয়ে গেলে। নেক্সট, তাহলে CH3 মাইনাস, এটা দেখো CH আছে, এখানে CH2 আছে, এখানে CH3 আছে। তো CH3 মাইনাসের দুটো অপশান, একটা এখানেও অ্যাটাক করতে পারে, একটা এখানেও অ্যাটাক করতে পারে। তাহলে এই বাম দিকেরটা অ্যাটাক করবে না, ডান দিকেরটা অ্যাটাক করবে। কেন বলো তো? বাম দিকের কার্বনটায় দেখো বেশি ভিড় আছে বা স্টেরিক হিন্ড্রেন্স বেশি আছে। তো স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকার জন্য এখানে কিন্তু অ্যাটাক করতে যাবে না। কোথায় অ্যাটাক করবে? এই CH2তে অ্যাটাক করবে। তো এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে গেল। তাহলে কী হবে? CH3 এটা হয়ে যাবে ও মাইনাস, এখানে CH2 CH3, ও মাইনাসের সাথে থাকবে MgBr প্লাস। তো এখানে যখন H3O প্লাস দিয়ে দেবে ও MgBrটা OH হয়ে যাবে। তাহলে CH3 CH OH CH2 CH3 হলো। এরপরে অ্যামিনের সাথে বিক্রিয়া। তাহলে যখনই অ্যামিনে তুমি, এটা NaNO2 হবে, অ্যামিনে NaNO2 ডাইলুট HCl দিয়ে দেবে আর 0 থেকে π ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, জাস্ট NH2 জায়গায় OH চলে আসবে। তাহলে CH3 CH2 OH হলো। নেক্সট, ফেনল প্রিপারেশান। তাহলে প্রথম প্রিপারেশান আছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে। তাহলে তুমি যদি বেঞ্জিনের মধ্যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড দাও, ধূমায়মান H2SO4, তাহলে বেঞ্জিনে SO3H গ্রুপটা ঢোকে, SO3H। এই SO3H এখানে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও তাহলে কী ঢুকবে? SO3Na ঢুকবে, মানে এইচের জায়গায় Na ঢুকবে। এখানে আবার যদি দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দাও, তাহলে SO3Na ONA হয়ে যাবে। এখানে যদি ডাইলুট HCl দাও তাহলে Na আর Cl NaCl তৈরি করবে, তাহলে ওর সাথে Hটা যুক্ত হয়ে যাবে। তো এইভাবে ফেনলটা তৈরি হয়ে যাবে। যদিও রিয়াকশানটা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয়, বাট তাও আর কি, ফেনলে তো বেশি কিছু রিয়াকশান নেই, তার জন্য করিয়ে দিলাম। এরপরে ডায়াজোনিয়াম লবণ থেকে। তাহলে ডায়াজোনিয়াম লবণ অনেকভাবে প্রিপেয়ার করা যায়। তো তুমি যদি অ্যানিলিনে, এটা অ্যানিলিনের মধ্যে তুমি যদি NaNO2 HCl দাও আর 0 থেকে π ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা,
তখন হবে তোমার বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+ Cl-। এখানে আবার যদি তুমি Na2 আর H2SO4 দাও 0 থেকে π ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে ওখানে দেখো HCl ছিল, তো Cl- এর জন্য N2+ Cl-, এখানে কি আছে H2SO4, তো H2SO4 কীভাবে ভাঙে H+ HSO4-, তো ওখানে Cl- ছিল, এখানে HSO4- থাকবে, তাহলে এখানে হয়ে যাবে N2+ HSO4-। হলো। এরপরে এখানেও তুমি যদি ডাইলুট অ্যাসিড দিয়ে দাও, ডাইলুট অ্যাসিড বা ডাইলুট HCl, এখানেও ডাইলুট অ্যাসিড বা ডাইলুট H2SO4 যদি দিয়ে দাও, ওই NH2Cl এর জায়গায় OH হবে, এখানে NH2 HSO4 এর জায়গায় OH হবে, ব্যাস। এরপরে স্যালিসাইলিক অ্যাসিড থেকে খুবই একটা ইম্পর্ট্যান্ট যৌগ স্যালিসাইলিক অ্যাসিড, এর স্ট্রাকচারটাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো OH এর অর্থ পজিশনে COOH থাকে, এটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়। তো স্যালিসাইলিক অ্যাসিডে তুমি যখন সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দেবে, তো এখানে OH গ্রুপ আছে, OH এর OH বন্ধন আছে, এই বন্ধনটা ভেঙে H+ বেরোতে পারে, আবার COOH এরও OH বন্ধন আছে, এই বন্ধনটা ভেঙেও H+ বেরোতে পারে। তো কোনটা বেশি আম্লিক? অবভিয়াসলি যেটা অ্যাসিডের OH সেটা বেশি আম্লিক, তার জন্য ওই অ্যাসিডের যে OH বন্ধনটা ওটা ভেঙে যাবে, তো ওখান থেকে H+ বেরিয়ে গেলে ওর জায়গায় Na+টা ঢুকে যাবে, তো এটা OH হবে, আর ওটা H তো বেরিয়ে গেছে, তার জায়গায় Na চলে আসবে, হলো। এখানে তুমি যদি সোডা লাইম দাও, সোডা লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইডের মিক্সচার, তো সোডা লাইম দিলে কি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরিয়ে যাবে, হয়েছে, সোডিয়ামটা হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, এইভাবে জিনিসটা মনে রাখতে পারো। তাহলে ONA পেয়ে গেলে, এখানে যদি ডাইলুট HCl দেওয়া হয়, তাহলে Na আর Cl এ NaCl আর O এর সাথে H যুক্ত হয়ে যাবে, ব্যাস। এরপরে গ্রিগনার্ড বিকারক থেকে, তাহলে তুমি ফেনল তৈরি করতে চাও, আমি ফেনল রিলেটেড একটা কম্পাউন্ড করছি যেটাকে গ্রিগনার্ড বিকারক বলছি, MgBr। তো জেনারেলি আমরা CH3 MgBr করি বা CH3CH2 MgBr করি, এখানে বেঞ্জিন রিংয়ের সাথে ডাইরেক্ট MgBr দিয়ে দিয়েছি, ক্লিয়ার। তো এখানে তুমি যদি হাফ অক্সিজেন দাও, মানে ও দিচ্ছ আর কি, তার সাথে শুষ্ক ইথার, তখন কি হবে, ওই MgBrটা OMgBr হয়ে যাবে, OMgBr। এখানে ডাইলুট HCl দিয়ে দাও, মানে হাইড্রোলিসিস আর কি, ডাইলুট HCl দিতে পারো, H3O+ দিতে পারো, NH4Cl দিতে পারো, তাহলে OMgBrটা আগের মতোই OH হয়ে যাবে, হলো। এরপরে অ্যারাইল হ্যালাইড থেকে, অ্যারাইল হ্যালাইড মানে কি, ওই বেঞ্জিন রিংয়ে হ্যালোজেন থাকবে, যেমন ধরো এটা। তো এখানে তুমি যদি সোডিয়াম হাইড্রক্সাইড দাও 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 300 ATM চাপ, তাহলে কি হবে, Cl এর জায়গায় ONA হয়ে যাবে, বোঝা গেল। তাহলে H আর Clটা বেরিয়ে গেল, আর ওখানে ONA হয়ে গেল, ঠিক আছে। নেক্সট স্টেপে তুমি যদি ডাইলুট HCl দিয়ে দাও, তাহলে NaCl বেরিয়ে যাবে, OH হয়ে যাবে। নেক্সট কিউমিন থেকে, এই রিয়াকশানটা খুবই ইম্পর্ট্যান্ট, কিউমিন থেকে। তাহলে যখন তুমি বেঞ্জিনের মধ্যে CH2 CH3 দেবে বা প্রোপিন দেবে, বেঞ্জিনে প্রোপিন, তখন কিউমিন তৈরি হবে। আচ্ছা, এখানে রিয়েজেন্ট দেওয়া হয় H3PO4 ফসফরিক অ্যাসিড আর 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কী হবে, তাহলে প্রোপিনে 3টে কার্বন ছিল, তো বেঞ্জিনের উপরেও 3টে কার্বন এইভাবে অ্যাড করতে হবে, এটার নাম হচ্ছে কিউমিন, হলো। এরপরে কিউমিনের মধ্যে অক্সিজেন দাও 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তাহলে অক্সিজেনটা কীভাবে ঢুকবে দেখো। তো এখানে কার্বনে দুটো CH3 ছিল, দুটো অক্সিজেন আছে,
এইভাবে লিখবে ও ও এইচ, এটার নাম কিউমিন হাইড্রোপারক্সাইড হলো। এরপরে লাস্ট স্টেপে এখানে তুমি দেবে ডাইলুট H2SO4 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো। তাহলে এখানে কি হবে দেখো কীভাবে ভাঙছি, এভাবে ভাঙবে। তাহলে দেখো বেঞ্জিন থেকে একটা বন্ড ভেঙে গেছে, ওই বন্ডে ঢুকবে এই OH-টা, ঠিক আছে। তাহলে বেঞ্জিনে হবে OH মানে ফেনল, আর ওই যে CH3CO ওখান থেকে তৈরি হবে অ্যাসিটোন, CH3 C ডাবল বন্ড ও CH3।